ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলো এক জায়গায় আনতে চান তারেক রহমান। চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান, কাল বক্তব্য রাখবেন সমাবেশে। নির্যাতনের মুখেও দেশ ছেড়ে পালাননি জামায়াত নেতারা। বাংলাদেশের ওপর কারো খবরদারি সহ্য করা হবে না, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। স্বাধীনতা বিরোধীরা দাড়িপাল্লা নিয়ে ভোটে আসছে, মন্তব্য মির্জা ফখরুলের। প্রচারে ব্যস্ত বিএনপি প্রার্থীরা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাহিদের। কারণ বাজারের চাঁদাবাজি ও দখল বাণিজ্যই মুসাব্বির হত্যার কারণ জানিয়েছে পুলিশ। খুনের নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দিলীপ। বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে সুযোগ দিতে যাচ্ছে আইসিসি। অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। মিরপুরে চলছে বিসিবির সভা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যত বেশি গণতান্ত্রিক চর্চা হবে মানুষ তত বেশি জনকল্যাণে কাজ করবে। মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠানে তিনি বলেন, যে পরিকল্পনাই করা হোক না কেন আগে সবার নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতি রোধ করতে হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি সুবিধাগুলো এক জায়গায় আনতে চান বলেও জানান তারেক রহমান। আহমেদ সারোয়ারের রিপোর্ট। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমার ভাবনায় বাংলাদেশ নামে রিলস প্রতিযোগিতার আয়োজন করা হয় বিএনপির পক্ষ থেকে। সেই প্রতিযোগিতার বিজয়ী 10 জনের সাথে সাক্ষাৎ করেন তারেক রহমান ও ব্যারিস্টার জায়মা রহমান। শনিবার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলাপকালে উঠে আসে শিক্ষা খাতে দুর্নীতি সহ দেশের নানা সমস্যার কথা। তারেক রহমান বলেন, সবার আগে প্রয়োজন গণতান্ত্রিক চর্চা। আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করব তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলোই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চায়। জায়গায় পৌঁছতে সময় লাগবে, আমাদেরকে শুরুটা করতে হবে। আমরা চাইছি শুরুটা করতে ইনশাল্লাহ। আমাকে যদি বলেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে, অনেক কিছু করতে চাইছি না, আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি, যতটুকু সম্ভব ঠিকভাবে। আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির ভাবনাগুলো তুলে ধরেন তারেক রহমান। বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের 138টা প্রজেক্ট চালু আছে বিভিন্ন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের। এগুলো কাইন্ড অফ হ্যাফাজেডভাবে চালু আছে, ফলে দেখা যাবে একই মানুষ কয়েকটা সাপোর্ট পাচ্ছে, যেটা ঠিক না। আপনার রিসোর্স নষ্ট হচ্ছে, একজন 3টা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটাও পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি থ্রু ফ্যামিলি কার্ড। দুটো বিষয় আমাদেরকে বাই এনি মিনস আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা যেই পরিকল্পনাই করি না কেন, ফ্যামিলি কার্ড হোক, কৃষক কার্ড হোক, এনভায়রনমেন্ট হোক, খেলাধুলার ব্যাপারে হোক, যেটাই আমরা করি না কেন, আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। অর্থাৎ মানুষ যেটা বলেছে, আমাদের এই ছোটো বোন বলেছে যে যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা এনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে, দুর্নীতিটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। দুর্নীতি বিভিন্ন রকম দুর্নীতি আছে বিভিন্ন পর্যায়ে, আমাদেরকে চেষ্টা করতে হবে এইটাকে এই দুটো জিনিসকে যদি আমরা খুব একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে। জাইমা রহমানের মতে, সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতাই পারে সাইবার বুলিংয়ের মতো ঘটনা কমাতে। আগে 2002-2003 সময় যে অ্যাসিডদের যে অ্যাড দেখানো হতো, তো আমাদের শিক্ষাও দিতে হবে বাচ্চাদেরকে, তরুণদের, যুব সমাজকে এই যে এগুলোর ব্যাপারে। তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি, লিগ্যাল গাইডেন্স যদি থাকে, লিগ্যাল প্রোটেকশন, যদি কনসিকুয়েন্সেস, পিপল ফেস কনসিকুয়েন্সেস রিপোর্টিং, তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। কিন্তু এটা বাড়ছে আর রয়ে থাকছে, কারণ কিছু হচ্ছে না, কিছু করলে হচ্ছে না, তো আর ধরা পাচ্ছে না। তো জিনিসটাকে একটু গুছিয়ে হয়তোবা আমাদের বুঝতে হবে যে এটা নিজ মতোই ঠিকঠাক হবে না, আমাদের কিছু করার প্রয়োজন। আর হয়তোবা তরুণরাই কোনো সলিউশনস বের করতে পারে। তরুণদের প্রচলিত শিক্ষার পাশাপাশি হাতে কলমে দক্ষতা অর্জনের উপর জোর দেন তারেক রহমান। অনেক বড় বিষয় দেশ পুনর্গঠন, আমরা শুরু করি কাজ ইনশাল্লাহ। আহমেদ সারোয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকান। সরাসরি কথা বলবো তার সাথে। জাহাঙ্গীর, তারেক রহমানের চট্টগ্রাম সফর নিয়ে এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য রয়েছে, বিস্তারিত জানাবেন আমাদেরকে।
বেরিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চৌধুরী সহ বিএনপির বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা ছিলেন তাদের প্রিয় নেতার জন্য। আমরা দেখতে পাচ্ছি তারেক আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেরিয়েছে এবং সেটি তার যে গন্তব্যস্থলকে রেডিসন হোটেল সেদিকে একেবারেই সামনে তারেক রহমান আজকে যারা যুব সমাজ আছে তাদের সাথে তার একটি জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। রবিবার সকালে পোলো গ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। এরই মধ্যে সমাবেশকে ঘিরে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। সমাবেশে 20 থেকে 30 লাখ লোকের সমাগম হবে বলে মনে করছেন দলের সিনিয়র নেতারা। বিএনপি আর গণতন্ত্র এক শব্দ উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সমাবেশটি শুধু বিএনপির নয়, সর্বস্তরের মানুষের সমাবেশে পরিণত হবে। এদিকে জনসমাবেশকে কেন্দ্র করে জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। উত্তরাঞ্চলে নির্বাচনী সফরের দ্বিতীয় দিনে রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জে জনসভা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বিপদের সময় যারা দেশ ছেড়ে পালিয়ে যায় তাদের বসন্তের কোকিল আখ্যা দিয়ে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। বলেছেন, জয়ী হলে বদলে দেবেন বাংলাদেশের চিত্র। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম্মনির শুভ। বিপদের সময়ে যারা দেশ ছেড়ে পালিয়ে যায় তাদের বসন্তের কোকিল বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, চরম বিপদের সময়ও জামায়াত নেতারা দেশ ছেড়ে যাননি, তাই বসন্তের অতিথিদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। গাইবান্ধার পলাশবাড়ির জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলের নদীগুলো বাঁচানোর বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হবে। আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের উপর। নদীর জীবন ফিরে আসবে, নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। এর আগে দিনের শুরুতে রংপুরের বামনপুর গ্রামে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। পরে আবু সাইদের পরিবারের সঙ্গে সময় কাটান। সাংবাদিকদের সাথে আলাপে জামায়াতের আমির বলেন, দেশের মাটির সম্মান রক্ষা করতে প্রয়োজনে আবু সাইদের মতো রক্ত দিতে প্রস্তুত তারা। ভোটের দিন পর্যন্ত সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে জামাত আমির বলেন, নতুন লুটেরাদের আটকাতে না পারলে উন্নত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। যেভাবে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। গাইবান্ধার পর বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের আমির। সবাইকে নিয়ে দেশ গড়তে চান জানিয়ে বলেন, যদি সরকার গঠনের সুযোগ পান তাহলে জনগণের একটি টাকার ওপরেও হাত বসাবেন না। 10 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায় তিনি আরো বলেন, আধিপত্যবাদকে লাল কার্ড দেখিয়ে সামনে এগুতে হবে। নাম্বার 1, নিজে দুর্নীতি করবেন না, দুর্নীতিবাদদেরকে নিজের বগলের নিচে আশ্রয় দেবেন না। নাম্বার 2, ন্যায় বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে। কোন রাজনৈতিক দল কিংবা যত প্রভাবশালী ব্যক্তি হোক, বিচারের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। পরে সিরাজগঞ্জ শহরের সরকারি ইসলামিয়া কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। জামায়াত ক্ষমতায় এলে ভারতীয় আধিপত্য রোধ ও দুর্নীতিকে লাল কার্ড দেখানো হবে বলে জানান তিনি। নির্বাচনে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। সবকিছুতে চুর এবং ডাকাতের আনাগোনা থাকার কারণে ওগুলো মানসম্মত হয় না, বসানোর সাথে সাথে ধসে পড়ে যায়। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। জনসভায় স্থানীয় জামায়াত নেতারাও বক্তব্য রাখেন। আজকে বাংলাদেশের সর্বত্র। সিরাজুম্মনি শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুদ্ধ করে দেশে স্বাধীনতা এনেছি, দেশ ছেড়ে কোথাও যাব না। ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কৌলিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দাঁড়িপাল্লা স্বাধীনতার বিপক্ষে ছিল, তাই এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। নতুন যে দাঁড়িপাল্লা মার্কা এসেছে তা স্বাধীনতা বিরোধী দলের বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিএনপি অতীতে 5 বার ক্ষমতায় থেকে দেশের জন্য কাজ করেছে, বিএনপি পরীক্ষিত দল। এরপর সোনাহার বাজার ও কচুবাড়ি বাজারে নির্বাচনী প্রচারণায় অংশ নেন মির্জা ফখরুল। বলেন, দেশে শুধু দুটোই মার্কা, নৌকা আর ধানের শীষ। রাজনৈতিক কারণে এখন নৌকা নেই, তাহলে ভোট দেবেন ধানের শীষে। নতুন একটা সুন্দর দিন আমরা দেখতে পাবো এবং নিরাপত্তার ব্যবস্থা আমি হিন্দু ভাই বোনদের কথা দিচ্ছি, আপনাদের পাশে আমরা সব সময় থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমরা যেন জয় জিতি। অনেক ধন্যবাদ। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী জনসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকার বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীরা। পরিবর্তনের রাজনীতির মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণে আশ্বাস তাদের। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। রাজধানীতে চলছে বিএনপি প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা প্রতিশ্রুতি পূরণের আশ্বাস নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। শনিবার দুপুরে পুরান ঢাকার টিপু সুলতান রোড এলাকায় গণসংযোগ করেন ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। এ সময় এলাকার বিভিন্ন অলিগলিতে প্রচারণা ও গণসংযোগ করেন তিনি। বলেন, নির্বাচিত হলে এলাকার যানজট নিরসনে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগ করেন, পরাজয় বুঝতে পেরে নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টায় লিপ্ত জামায়াত। যারা মনে করছে আগামী দিনে তারা জয়লাভ করতে পারবে না এবং তাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারাই আসলে এখন থেকেই একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে যেতে চাচ্ছে, যাতে তারা যদি হেরে যায়, যেটা সম্ভাবনা রয়েছে, তাহলে যাতে নির্বাচনটিকে বিতর্কিত করতে পারে। কোনো ধরনের সংঘর্ষে যাওয়া যাবে না, কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করা যাবে না এবং আমরা সকলেই মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে চাই, যাতে ভোটাররাও স্বস্তিতে গিয়ে ভোটটা দিতে পারে। দুপুরে নির্বাচনী সমাবেশ ও গণসংযোগ করেন ঢাকা 9 আসনে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। খিলগাঁও জোরপুকুর খেলার মাঠে এই গণসংযোগ করেন তিনি। এলাকার মাদক সমস্যা ও জলাবদ্ধতা নিরসনে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। বলেন, নির্বাচিত হলে প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকবেন তিনি। মাদকের কোনো ঠাঁই হবে না, শূন্য সহনশীলতা, এটাই হবে আমাদের নীতি। মাদকের সাথে আমাদের দলের কোনো কর্মী যদি আমাদের সম্পৃক্ত থাকে, কোন নেতা যদি সম্পৃক্ত থাকে, আমরা তাদেরকে দল করতে দিব না। এদিকে মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেছেন ঢাকা 16 আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক। মিরপুর 6 নম্বর এলাকার ট ব্লকের বিভিন্ন অলিগলিতে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন এবং এলাকাবাসীর হাতে ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট তুলে দেন। আমরা কোনো চাঁদাবাজ, আমরা সন্ত্রাসী কার্যক্রমের সাথে যারা জড়িত রয়েছে, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা মাদক মুক্ত সমাজ গড়ব, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ব। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা 14 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। মিরপুরের 7 নম্বর ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। ঢাকা 14 আসনকে স্মার্ট এলাকা হিসাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চাইলেন তার মা ইসমতারা হোসেন। মায়ের প্রত্যাশা সর্বস্তরের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে তার সন্তান। শনিবার অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার স্ত্রী ইসমতারা হোসেন ঢাকা 6 আসনের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। পুরান ঢাকার 42 নম্বর ওয়ার্ডের ধোলাইখাল এবং এর আশেপাশের এলাকায় ছেলে ইশরাক হোসেনের পক্ষে ভোট চান তিনি। এ সময় ভোটারদের কাছে বিএনপির পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করেন। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠন এবং মহিলা দলের সদস্যরা গণসংযোগে যোগ দেন। পরে গণমাধ্যমকে ইসমতারা হোসেন বলেন, একজন মা হিসেবে ছেলের পক্ষে গণসংযোগ চালাচ্ছেন। ইশরাক হোসেনের পক্ষে জনগণের ব্যাপক সমর্থনের কথাও উল্লেখ করেন তিনি। আমি একজন মা হিসাবে এসেছি এখানে আমার ছেলের জন্য,
আর জনগণের কাছে। এখানে আমার এখন অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। 91-এ আমি আমার স্বামীর জন্য এখানে এসেছি, আমার হাজব্যান্ডের জন্য ঘুরেছি এই সমস্ত এলাকায়, আমার খুব মনে পড়ছে সেসব কথা। তো এখানে মানুষের যে এত সহযোগিতা, এত আন্তরিক, এত উচ্ছ্বাস তাদের, সেই দেখে আরও বেশি ভালোও লাগছে, খারাপও লাগছে, ভিতরে কষ্ট হচ্ছে। কিন্তু তারপরেও আমি চাই যে আমার ছেলে সবার দোয়া নিয়ে এগিয়ে যাক, সবার প্রত্যাশা পূরণ করুক, সফল হোক। একটি দল নির্বাচনী প্রচারণা, ফ্যামিলি ও কৃষি কার্ডের নামে ভোট কেনার চেষ্টা করছে অভিযোগ নাহিদ ইসলামের। রাজধানীর ভাটারা এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় গণমাধ্যমের সাথে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। দ্বিতীয় দিনের মতো শনিবার নিজের প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন ঢাকা 11 আসনের 10 দলীয় জোটের প্রার্থী এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিন সকালে রাজধানীর ভাটারা এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শাপলা প্রতীকের পক্ষে প্রচার করেন তিনি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সার্বিক পরিস্থিতি মোটামুটি ইতিবাচক, কিন্তু কিছু জায়গায় আমরা প্রতিবন্ধকতা ফেস করছি। আমাদের ব্যানার, ফেস্টুন এগুলা ছিঁড়ে ফেলা হচ্ছে, নামিয়ে দেওয়া হচ্ছে এবং একটা চাপা ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমাদের কর্মী সমর্থকদেরকে আসসালামু আলাইকুম বিভিন্ন জায়গায় এটা থ্রেট করা হচ্ছে যে নির্বাচনের পরে তাদেরকে দেখে নেওয়া হবে বা শাপলাগুলির পক্ষে থাকলে। তো এইটা আসলে আমরা সবসময় শুনে আসছি বাংলাদেশের নির্বাচনে এটা হয়। আমাদের তো আশা প্রত্যাশা যে এবার এটা হবে না। ভোটারদের কাছে ছুটছেন এনসিপির অন্য প্রার্থীরাও। ঢাকা 18 আসনের জোট মনোনীত এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম এদিন প্রচারণা চালান উত্তরার 11 নম্বর সেক্টরে। নামাজের পরে লিফলেট বিতরণ করলাম, সেখানে মানুষ নিজের থেকে স্বতঃস্ফূর্ত খুঁজে নিচ্ছে। সেইটা কিন্তু একটা নতুন কিছু বার্তা দিচ্ছে যে তারা মানুষ পরিবর্তন চায়, মানুষ আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, মানুষ দুর্নীতিবাজ চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, মানুষ তার অধিকারের জন্য আজকে ঐক্যবদ্ধ। জাতীয় নির্বাচনের প্রচারের পাশাপাশি হা ভোটের পক্ষেও প্রচার চালাচ্ছেন এনসিপির প্রার্থীরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচারের জবাব দিতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা 8 আসনের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার সকালে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ফ্রিল্যান্সিং এই ফিচার শীর্ষক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় নিজের নির্বাচনী এলাকা, তরুণ বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, খেলার মাঠ ও গ্রন্থাগারের ব্যবস্থা করার আশ্বাস দেন। বলেন, কোনো প্রতিশ্রুতি নয়, নির্বাচিত হলে যা যা প্রয়োজন তাই করবেন। ঐক্যবদ্ধভাবে একটি গ্রুপ দেশে এবং বিদেশে অপপ্রচার চালাচ্ছে। তো এই অপপ্রচারের জন্য আমি অনুরোধ রাখবো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো, যারা তোমরা এই অপপ্রচারটা আসছে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে ম্যাক্সিমাম, তোমরা যারা, আমি বলছি না যে আমার জন্য তোমার সোশ্যাল মিডিয়ায় বসবা, যখন ব্যবহার করো, যদি সুযোগ হয়, যখন তোমার নজরে আসবে, তোমরা দু একটা ছোট ছোট করে জবাব দিতে পারো। আমার মনে হয় আমার জন্য হেল্প হবে এটা। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী আজ। 2015 সালের এই দিনে কুয়ালালামপুরে মারা যান তিনি। কোকোর মৃত্যুবার্ষিকীতে সকালে বনানীতে তার কবরে শ্রদ্ধা জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বিএনপি নেতারা। তারা প্রয়াত কোকোর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। কবর জিয়ারত শেষে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, রাজনীতি না করেও শুধু জিয়া পরিবারের সদস্য হওয়ায় আরাফাত রহমান কোকো নিপীড়নের শিকার হয়েছেন। 111 এবং আওয়ামী লীগ সরকারের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে মারা যান কোকো। তিনি বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমান উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন। ইসির নিয়ম অনুসারে প্রচারণা চালাচ্ছেন বিএনপির চেয়ারম্যান। তার বক্তব্য প্রশংসিত হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করতে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। পরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। যেদিন থেকে নির্বাচনী কর্মকাণ্ড করা যাবে, ঠিক সেই দিন থেকেই তিনি দেশের একজন প্রখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করে তিনি সেখান থেকে শুরু করেছেন। বরং এটা একটি
পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ জনাব তারেক রহমান। তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গুলশান বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া মাহফিল হয়েছে। দোয়া মাহফিলে কোকোর আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নীরবে নিভৃতে কাজ করে গেছেন মরহুম আরাফাত রহমান কোকো। রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠক। ক্রিকেটকে পেশাদার কাঠামোয় গড়ে তোলা, বয়সভিত্তিক ক্রিকেটের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ সব ক্ষেত্রেই তার অবদান অনস্বীকার্য। প্রচারের আড়ালে থেকে দেশীয় ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে দেওয়ার এই কারিগর আজও ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে আছেন সম্মান আর ভালোবাসায়। ক্রীড়াঙ্গনে তার অবদানগুলো নিয়ে আলোচনা থাকছে আলিফ চৌধুরীর রিপোর্টে। মরহুম আরাফাত রহমান কোকো, যিনি ছিলেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের এক ব্যতিক্রমী ও নীরব সংগঠক। রাজনৈতিক পরিচয়ের বাইরে থেকে ক্রীড়া ব্যবস্থাপনায় তিনি যে অবদান রেখে গেছেন তা আজও দেশের ক্রীড়াঙ্গনে গভীরভাবে স্মরণীয়। 1969 সালের 12 আগস্ট জন্মগ্রহণ করা কোকো পড়াশোনা শেষে সরাসরি রাজনীতিতে না গিয়ে নিজেকে যুক্ত করেন ক্রীড়াঙ্গনে। শুরুতে যুক্ত ছিলেন ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের সঙ্গে, পরে এমন এক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করেন যখন দেশের ক্রিকেট ছিল কাঠামোগত সংস্কারের মুখোমুখি। আমরা তো অবশ্যই ওনারকে সবসময় আমরা স্মরণ করি, বিশেষ করে ক্রীড়াক্ষেত্রে ওনার যে অবদান সেটাকে আমরা প্রতি বছর গভীর শ্রদ্ধা ভরে কিন্তু আমরা পালনও করি এবং সেটাকে অনুসরণও করি। তো অবশ্যই আমরা যদি আগামী দিনে সরকার গঠন করতে পারি, ওনার যে স্মৃতি সেটা তো ধরে রাখার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং ওনার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। ধন্যবাদ। 2007 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন মামলার কারণে তাকে দেশ ছাড়তে হয়। চিকিৎসার জন্য মালয়েশিয়ায় অবস্থানকালে 2015 সালে 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আরাফাত রহমান কোকো। তার মৃত্যুতে দেশের ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর পর তার জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ প্রমাণ করে কতটা ভালোবাসা ও সম্মান তিনি সাধারণ মানুষের কাছ থেকে অর্জন করেছিলেন। প্রচার বিমুখ সাদাসিধে এই ক্রীড়া সংগঠক আজও বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক অনন্য নাম হয়ে স্মরণীয় হয়ে আছেন। আলিফ চৌধুরী, বাংলা ভিশন। চাঁদাবাজি ও দখল বাণিজ্যের কারণে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি প্রধান শফিকুল ইসলাম। বলেন, এই হত্যাকাণ্ডের অন্যতম শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও 12 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, বিদেশে অবস্থানরত দিলীপ ওরফে বিনাশের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দিলীপ আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী। কারওয়ান বাজার কেন্দ্রিক 8 থেকে 9টি চাঁদাবাজ গ্রুপ সক্রিয় রয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা। শুক্রবার 23শে জানুয়ারি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মনোহরদী থানা এলাকায় জনক শাহজাহান খলিফা ভাড়াটিয়ার বসতবাড়ি হতে মুসাব্বির হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে নরসিংদী জেলার মাধবদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ক্রিকেট বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে সুযোগ দিতে যাচ্ছে আইসিসি। অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। মিরপুরে চলছে বিসিবির সভা। নিরাপত্তাজনিত উদ্বেগে টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আইসিসিকে অনুরোধ করে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নিতে, কিন্তু আইসিসি সেই অনুরোধ নাকচ করে দেয়। গত বুধবার জরুরি বৈঠকের পর আইসিসি সতর্ক করে দেয়, বাংলাদেশ যদি ভারতে খেলতে সম্মত না হয় তবে তাদের বাদ দেওয়া হবে। 24 ঘন্টার সময়সীমা দেওয়া হয় বিসিবিকে। শনিবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো, ক্রিকবাজ সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি। প্রতিবেদনে বলা হয়, আইসিসি সিইও সঙ্গত গুপ্তা বোর্ড সদস্যদের পাঠানো চিঠিতে উল্লেখ করেন, বিসিবির দাবিগুলো আইসিসির নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই অন্য দেশকে আমন্ত্রণ জানানো ছাড়া কোনো বিকল্প ছিল না।
সেই দেশ হল স্কটল্যান্ড। চিঠির কপি বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছেও পাঠানো হয়। একই সাথে ক্রিকেট স্কটল্যান্ডকেও আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। ভারত ও শ্রীলঙ্কায় আগামী 7 ফেব্রুয়ারি শুরু হবে টি-20 বিশ্বকাপ। গ্রুপ সিতে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড। দর্শক, ক্রিকেট বোর্ডে চলছে পরিচালনা পর্ষদের সভা। মিরপুরে আছেন বিশেষ প্রতিনিধি মনির হোসেন খান। সরাসরি কথা বলবো তার সাথে। মনির, বৈঠকে আলোচনার বিষয় কি এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়া নিয়ে আর কি তথ্য রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? সিফাত, জানেন যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে ভারতের নিরাপত্তার প্রশ্ন তুলে সেখানে খেলতে যেতে রাজি নয়। বাংলাদেশ শ্রীলঙ্কায় যেতে চেয়েছিল, সেটা আইসিসি থেকে অলরেডি ডিনাই করা হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু একটা আপিল করেছিল যে বিরোধ নিষ্পত্তিকরণ একটা যে কমিটি আছে সেইখানে আপিল করেছিল। সেইটাও কিন্তু ইতিমধ্যে বাংলাদেশকে সেটা তারা গ্রহণ করেনি। যেটা আমরা ক্রিকইনফো বা ক্রিকবাজের মতো বা ক্রিকেট পোর্টাল থেকে আমরা জানতে পারছি যে আইসিসি অলরেডি বাংলাদেশকে বাদ দিয়ে সেখানে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে, যদিও আইসিসি থেকে এখনও কোনো অফিসিয়াল চিঠি আসেনি। সেটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বোর্ডে বসেছে, মিটিং সভায় বসেছে। সেই সভাটা আসলে দীর্ঘমেয়াদী হওয়ার একটা সম্ভাবনা আছে, অনেক লম্বা হওয়ার একটা সম্ভাবনা আছে। বাংলাদেশের কাছে কিন্তু এখন একটাই ওয়ে আছে, যেই জায়গাগুলোয় নক করার প্রয়োজন ছিল সবগুলোতেই বাংলাদেশ নক করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নক করেছে। শুধু একটা জায়গায় বাকি আছে এখন, শুধু আন্তর্জাতিক ক্রীড়া আদালত যেটা আছে সেইখানে বাংলাদেশ যাবে কি যাবে না সেই বিষয়টা নিয়ে একটা প্রক্রিয়া আছে এবং সম্ভাবনা আছে। সেই জায়গা সেটা নিয়ে হয়তো আলোচনা চলছে। আমরা যতটুকু ধারণা করছি যে এই মিটিংটা একটু লম্বা হবে এবং বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস যেটা এখন প্লাস পয়েন্ট আছে সেটা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু বাংলাদেশকে সমর্থন দিয়েছে। তা পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে প্রধান আছেন মহসিন নাকভি, তিনি আজকে সংবাদ সম্মেলন করে বলেছেন যে বাংলাদেশের যে দাবি সেটা ন্যায্য দাবি এবং আইসিসি বাংলাদেশের সাথে একটা দ্বিচারিতা করেছে, বাংলাদেশকে অন্যায়ভাবে তারা বাদ দেওয়ার পরিকল্পনা করছে। এই ইস্যুতে তারাও পাকিস্তানও এই বিশ্বকাপটা বয়কট করবে কিনা সেই সিদ্ধান্ত তারা আসলে নিতে যাচ্ছে। তাদের প্রধানমন্ত্রী দেশের বাইরে আছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশে আসলে পাকিস্তান হয়তো সিদ্ধান্ত নেবে যে তারা এই বিশ্বকাপে খেলবেন কি খেলবেন না। তারা যদি না খেলে, পাকিস্তান যদি বয়কট না করে, সেই ক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম সিচুয়েশন তৈরি হতে পারে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের জোরটা আরও বাড়বে এবং এই বিশ্বকাপ টুর্নামেন্টটাই একটা প্রশ্নবিদ্ধ জায়গায় চলে যাবে। সেটা আইসিসি নেবেন কি না, আমলে নেবে কি না, সেটা একটা প্রশ্ন এবং সেই দিকেই এখন সবার চোখ আছে। আসলে বাংলাদেশের যে স্ট্যান্ডটা আছে, বাংলাদেশ না করে দিয়েছে যে ভারতের যে নিরাপত্তা সমস্যা আছে সেই সমস্যা রেখে বাংলাদেশ সেখানে খেলতে যাবে না, শ্রীলঙ্কায় চায়। এখন সবকিছু নির্ভর করছে। মনির হোসেন খান জানাচ্ছিলেন মিরপুর থেকে। ভারতের সাথে বিএনপি চুক্তি করেছে এমন অভিযোগের কোনো সত্যতা নেই, পুরোটাই অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মাহাদি আমিন বলেন, সার্বভৌমত্ব রক্ষা করাই বিএনপির রাজনীতি। এ সময় তারেক রহমানের প্রথম নির্বাচনী সফরে অংশ নেয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। জানান, রবিবার চট্টগ্রাম সহ 4 জেলায় জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কাল সকালে স্থানীয় একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 300 জন শিক্ষার্থীদের নিয়ে ইউথ পলিসি টকে অংশ নেবেন তিনি। চট্টগ্রাম পৌর গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। যাত্রাপথে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে, কুমিল্লায় যথাক্রমে 14 গ্রাম হাই স্কুল মাঠ, সুয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 3টি আলাদা নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর যাত্রাপথে নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারের চেয়ে রাজনৈতিক দলগুলোর সংস্কার বেশি প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনরা। স্বচ্ছতা ও দায়বদ্ধতার মাধ্যমে জনগণের আস্থা পুনঃস্থাপনের পরামর্শ তাদের। শনিবার সকালে সিডাপ মিলনায়তনে সিজিএস আয়োজিত স্বচ্ছতা, দায়বদ্ধতা ও শাসন প্রক্রিয়া নিয়ে নীতি সংলাপে তিনি এসব কথা বলেন। এ সময় তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার হ্যাঁ ভোট নিয়ে যতটুকু মনোযোগী, জনগণের নিরাপত্তা দিতে তার চেয়ে বেশি অমনোযোগী। নির্বাচনকে ঘিরে সহিংসতা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ পর্যায়ে রয়েছে বলেও জানান তারা। আইন মানা না হলে
নির্বাচনে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের শর্ত তুলে দেওয়া উচিত। বর্তমান সরকারের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ জানিয়ে বিএনপি নেত্রী নীলিফা চৌধুরী মনি জানান, সন্ত্রাসী কার্যক্রমে দেশের মানুষ কোনো বিচার পাচ্ছে না। যতদিন নিরপেক্ষতা নিশ্চিত করা যাবে না ততদিন নির্বাচন প্রহসনের নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি। সেন্টার ফর গভর্নেন্সে স্টাডির প্রেসিডেন্ট জিলুর রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পূবালী ব্যাংক পিএলসির ঢাকার কেন্দ্রীয়, উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রথম ব্যবস্থাপক সম্মেলন 2026 অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ব্যাংকের প্রধান কার্যালয়ে অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। এ সময় তিনি বলেন, পূবালী ব্যাংক দেশের আর্থিক খাতে আস্থা ও বিশ্বাসের প্রতীক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা কেন্দ্রীয় অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লোয়েস মোহাম্মদ শামসুজ্জামান, ঢাকা উত্তর অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক AKM আব্দুর রকিব, ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। NRBC ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসায়িক সম্মেলন বিজকন 2026 অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে লিডিং দ্য চেঞ্জ স্লোগানে আয়োজিত এই সম্মেলন 2025 সালের ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি 2026 সালের সম্ভাবনা, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা এবং কৌশলগত দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন প্রধানিয়া। ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক ও সিইও ডক্টর মোহাম্মদ তৌহিদুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আবুল বশর, মোহাম্মদ আনোয়ার হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইমদাদুল্লাহ, উপব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় পারিবারিক কলহের জেরে ভারতীয় স্বামীর গুলিতে স্ত্রীসহ 4 জন নিহত হয়েছে। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচেছে বাড়ির ভেতরে থাকা 3 শিশু। স্থানীয় সময় শুক্রবার জর্জিয়া অঙ্গরাজ্যের লরেনভিলস শহরে একটি বাসভবনে এই হত্যাকাণ্ড ঘটে। রাত প্রায় 2:30টার দিকে পুলিশ ব্রুক আইডি কোর্ট এলাকার একটি বাড়ি থেকে জরুরি ফোন কল পায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ 4 জন প্রাপ্তবয়স্কের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। পরে বাড়িটি থেকে 3 শিশুকে জীবিত উদ্ধার করে পুলিশ। গুলির ঘটনায় সময় ওই 3 শিশু আলমারির ভেতরে লুকিয়েছিল। ঘটনার পর একজন 911 নম্বরে ফোন করে পুলিশকে জানায়। অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। ক্রিকেট। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করলে এই সিদ্ধান্তের পক্ষে থাকবেন জানিয়েছেন পিসিবির সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলেন, তাদেরও বিশ্বকাপ বয়কট করা উচিত। নিরাপত্তা শঙ্কায় ভারতে আইসিসি টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। ভারতের ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করে বিসিবি, তবে সেটি মানেনি আইসিসি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্ত অবস্থান নিয়েছে। আইসিসি বড় বড় সিদ্ধান্তে ধারাবাহিকভাবে ভারতের পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেন শেঠি। তিনি বলেন, প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া আইসিসির বন্ধ করা উচিত। অন্য দেশগুলোর এখন রুখে দাঁড়ানো দরকার। একবার এটা ঘটলে আইসিসি বুঝতে পারবে এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। এদিকে টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সাথে অন্যায় করা হয়েছে বলে মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। আইসিসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ এনেছেন তিনি। বিশ্বকাপে খেলা নিয়ে পাকিস্তান সরকারের সাথে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা জানান নাকভি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সুবিধাগুলো এক জায়গায় আনতে চান তারেক রহমান। চট্টগ্রামে গেলেন বিএনপির চেয়ারম্যান, কাল বক্তব্য রাখবেন সমাবেশে। নির্যাতনের মুখেও দেশ ছেড়ে পালাননি জামায়াত নেতারা। বাংলাদেশের ওপর কারো খবরদারি সহ্য করা হবে না, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। স্বাধীনতা বিরোধীরা দাড়িপাল্লা নিয়ে ভোটে আসছে, মন্তব্য মির্জা ফখরুলের। প্রচারে ব্যস্ত বিএনপি প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নাহিদের। কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখল বাণিজ্যে মুসাব্বির হত্যার কারণ জানিয়েছে পুলিশ। খুনের নির্দেশদাতা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দিলীপ। বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ড, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির। মিরপুরে চলছে বিসিবির সভা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ।